খুবই প্রয়োজন। তার মধ্যে প্রথমেতে আমরা প্র্যাকটিস করলাম, যেমন কমেন্ট, ভেরিয়েবল, এগুলো খুবই কমন বিষয়, বা ইকো করা, প্রিন্ট করা, বা ডেটা টাইপ নিয়ে কাজ করলাম, এগুলো খুবই কমন বিষয়। এরপর হচ্ছে কি আমরা কনস্ট্যান্ট নিয়ে কাজ করলাম, এটা পিএসপিতে কাজটা আমরা করে জানলাম যে পিএসপিতে কনস্ট্যান্ট ডিফল্ট ভেরিয়েবলগুলো নিয়ে কিভাবে কাজ করে, অপারেটর নিয়ে কাজ করলাম, এবং পর্যায়ক্রমে আমরা ইফ, এলস, এলসি এগুলো নিয়ে কাজ করলাম। তো প্রোগ্রামিংয়ের মধ্যে বা অ্যাপ্লিকেশন ডেভেলপের ক্ষেত্রে ইফ এলসের মানে প্রয়োজনীয়তা আসলে এটা বলে শেষ করা যাবে না। এটা মানে যদি 10টা পার্ট থাকে তার মধ্যে একটা পার্ট ইফ এলস, মানে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে আপনাকে ইফ এলসটা জানতেই হবে। আর এটা খুব আহামরি কঠিন কিছু না, একটা কন্ডিশন দেওয়ার একটা প্রসেস, যে আপনি কোনো কিছু, কোনো এক্সেপশন চেক করতে চাচ্ছেন, তখন আপনি ইফ এবং এলস ইফের মাধ্যমে বা এলসের মাধ্যমে আপনি এক্সেপশনগুলো নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখন আসেন আমরা ইফ এলসের মতো করে আরও একটা প্রসেস আছে, যে প্রসেসটাকে বলা হচ্ছে সুইচ কেস। হয়তো বা অনেকে জেনে থাকবেন সুইচ কেস। তো সুইচ কেসের মাধ্যমেও আপনি চাইলে কন্ডিশন দিয়ে চেক করে করে আপনি বিভিন্ন মেসেজ শো করাতে পারবেন। তো কখন আপনি ইফ এলসটাকে ব্যবহার করবেন, কখন আপনি সুইচ কেসটা ব্যবহার করবেন, সেটা আমাদের জানতে হবে। তো আসেন আমরা একটু ট্রাই করি করার। আমি আজকের ক্লাসের জন্য নতুন ফোল্ডার নিয়ে নিচ্ছি। আর একটা বিষয় একটু বলে নেই, বৃষ্টির কারণে আমার এখানে ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি দুইটাই খুব প্রবলেম করতেছে। তো মাঝে মাঝে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে, আবার মাঝে মাঝে কিন্তু ইলেকট্রিসিটি চলেও যেতে পারে। তো আমি আশা করব যে আপনারা যতক্ষণ আমাদের ক্লাসের সময় ততক্ষণ থাকবেন। মাঝে মাঝে এরকম আপ ডাউন করতেছে। ওয়েবসাইট কার ডিজাইন সবচেয়ে বেশি সুন্দর হয়েছে? আচ্ছা, ডিজাইন সবারটাই সুন্দর হয়েছে, এখন পর্যন্ত ওইভাবে দেখার সুযোগ হয় নাই যে একদম খুব ভালো করে দেখার জন্য। তো এই জন্য ভিডিও দেখে তো বোঝা যাবে, ঠিক আছে, বাট আপনারা যেটা করবেন, আমাকে ইমেল করবেন। আপনারা আমাকে ইমেল করবেন, আমি মনে হয় গ্রুপে একটা পোস্ট করেও দিয়েছি ইনস্ট্রাকশনটা দিয়ে, যে আপনারা আমাকে ইমেল করবেন। ইমেল করলে আপনাদের ডকুমেন্টটা আমাদের কাছে থেকে যাবে, আপনাদের এই কাজের ডকুমেন্টটা আমার কাছে থেকে যাবে, আমাকে ইমেল করবেন। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে করেন বা এটা যে কোনো সময় আপনি কয়েকজন ইমেল করেছেন অলরেডি। আচ্ছা, আমি এখনও চেক করি নাই কারো ইমেল, আমি চেক করব, ঠিক আছে, চেক করবো, সমস্যা নাই। আমার বিশ্বাস আপনারা যতটুকু ভালো ডিজাইন করেছেন, আরও যে সামনে ডিজাইন করবেন সেগুলো খুব ভালো ডিজাইন করার চেষ্টা করবেন। আসলে কি, ডিজাইনটা হচ্ছে একটা রুচির ব্যাপার। আপনার সেন্স, রুচি যত ভালো, ডিজাইন তত ভালো করতে পারবেন। এটা হচ্ছে সেন্সের উপর ডিপেন্ড। আরও একটা বিষয় ডিপেন্ড করে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা কি, যেমন আপনি প্রচুর পরিমাণ ওয়েবসাইট ব্রাউজ করেন, বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট, সেটা হতে পারে ই কমার্স, সেটা হতে পারে ব্লগ, সেটা হতে পারে কোনো কর্পোরেট, এনি কাইন্ড অফ ওয়েবসাইট। আপনি যত বেশি ওয়েবসাইট ব্রাউজ করবেন, স্যার ল্যাপটপ থেকে যদি ভিডিও রেকর্ডিং করে, আমি তো একটা সফটওয়্যার ইউজ করি, ফাস্ট স্টোন, এটা অবশ্য পেইড সফটওয়্যার। আপনারা বিভিন্ন ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার আছে, গুগলে সার্চ করলে পাবেন। গুগলে সার্চ করলে পাবেন ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। আপনারা সার্চ করবেন, করে এগুলোকে ডাউনলোড করে ইনস্টল করে ট্রাই করে করে দেখবেন। তবে মানে মোটামুটি নর্মালি যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করি না, তারা নর্মালি ক্যামটেসিয়া যে একটা ভিডিও রেকর্ড এবং হচ্ছে এডিটিংয়ের জন্য ভালো কাজ করে, এটা ইউজ করতে পারেন। এইটা হচ্ছে কি আপনার পেইড ভার্সন আছে, আবার হচ্ছে অনেকে ক্র্যাক ইউজ করে। তো আমি আসলে এগুলো সম্বন্ধে খুব পারদর্শী না, যে ক্র্যাক বা প্যাচ এগুলো কিভাবে ইউজ করতে হয়, আমারগুলা সব পেইড। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো ডিজাইনটা আপনি আরো ভালো করতে পারবেন যখন আপনার স্ক্রিন
স্ক্রিন না, আপনার যখন হচ্ছে কি আপনি এক্সপিরিয়েন্স আপনার থাকবে, প্রচুর পরিমাণ ওয়েবসাইট ব্রাউজ করতে হবে এবং এক একটা ওয়েবসাইটের ক্যাটাগরি এক এক রকম এবং ক্যাটাগরি ওয়াইজ আপনাকে ওয়েবসাইটের লুকটাকে ওরিয়েন্টেশন দিতে হবে। মানে লুক অ্যান্ড ফিল বা ওরিয়েন্টেশনটা একটা ক্যাটাগরি কিন্তু এক এক রকম। যেমন ই কমার্সের ক্যাটাগরি কিন্তু আপনার রেস্টুরেন্টের সাথে মিলবে না, আবার রেস্টুরেন্টটা কোনো কর্পোরেটের সাথে মিলবে না, প্রত্যেকটার একটা আলাদা আলাদা প্যাটার্নে ডেভেলপ হয়। তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। আর ডিজাইন আসলে মূলত বিষয়টা কি, যেমন আমরা যারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে আপনি যদি একটা ওয়েবসাইট ডিজাইন করতে যান, সেক্ষেত্রে প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে মোটামুটি ভালো একটা টাইম নিয়ে নেয়। লাইক আপনি যদি একদম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি মিট করতে চান, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, সেক্ষেত্রে আপনার এটা ডিজাইন করতে ফুলফিল এই যদি আপনাদের এখন যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে মিনিমাম 15 দিনের কম হবে না, 10-15 দিন লেগে যাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা মিট করতে করতে। এই ক্ষেত্রে যদি আপনি আমার পক্ষ থেকে সাজেশন চান, সেক্ষেত্রে আপনারা অনেক রেডি থিম পাওয়া যায়, ওই থিমগুলোকে কাস্টমাইজ করে আপনারা ডাইনামিক করে ডেভেলপ করে ফেলবেন। আপনারা তো এখন পিএইচপি শিখতেছেনই, বা আরও কয়েকটা ক্লাস যাওয়ার পরে যখন আপনারা ফাইনালি প্রজেক্ট করবেন আমার কাছ থেকে, তখন কিছু কিছু ওয়েবসাইটের ডিজাইন কেমনে করে বুঝি না। আচ্ছা, এটা খুব যে তাড়াতাড়ি বুঝবেন, এখানে বোঝার মতো কোনো তাড়াতাড়ি বোঝার মতো কোনো ম্যাজিক নাই। আপনার প্র্যাকটিস করতে করতে আপনি বুঝবেন। আর আপনাদের কিন্তু আমি বলেছি যে আমি যতটুকু শিখিয়ে দিয়েছি তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকলে চলবে না, আপনাকে কিন্তু প্রচুর পরিমাণ অনলাইন স্টাডি করতে হবে, বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল আছে ওইগুলো দেখতে হবে। আপনারা ভিডিও টিউটোরিয়ালগুলো যখন প্রথম দিকে দেখতেন তখন যতটা না ক্লিয়ার থাকতেন, এখন আপনি যখন আমার কাছ থেকে ক্লাসগুলো করলেন, আপনি বিষয়গুলো এখন বোঝেন, স্ট্রাকচারটা বোঝেন, এখন ভিডিও টিউটোরিয়ালগুলো দেখলে আপনি খুব ইজিলি বোঝার মানে বুঝতে পারবেন, আমার ধারণা আর কি। তো যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে আপনার প্রচুর পরিমাণ স্টাডিও করতে হবে অনলাইনে, এবং প্রচুর পরিমাণ ওয়েবসাইট ব্রাউজ করে দেখতে হবে যে তাদের ডিজাইনের প্যাটার্ন কীরকম। তো এইগুলো যদি আপনার থাকে, আপনি ডিজাইনে খুব ভালো করতে পারবেন। এবং যেটা বলতে চাচ্ছি না যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ব্যাপারটা, যে ফুল স্ট্যাক আপনি যখন একজন আপনাকে একটা ওয়েবসাইট করতে বলো যে যে আপু আমাকে একটা ওয়েবসাইট করে দেন, আপনি তো ওয়েব ডেভেলপমেন্ট জানেন, তো আপনি এখন তাকে একটা ই কমার্সই তৈরি করে দিবেন। এখন একটা ই কমার্সের ফ্রন্ট এন্ড ডিজাইন করতে যদি আপনি 15 দিন নেন, তাহলে তো আপনার এটার ব্যাক এন্ড ডেভেলপ করতে চলে যাবে আরো 1 মাস। টোটালি বলে যাবে যে আপনি 1 মাস 30 দিন বা 1 মাস 15 দিন পার করে দিয়েছেন একটা ওয়েবসাইট করতে করতে। তো এটা প্রথম দিকে হলেও যখন প্রফেশনালি করবেন তখন কিন্তু এটা মেনে নেওয়া যাবে না, বা এটা অ্যাকসেপ্টেবল হবে না। তো সেক্ষেত্রে আপনাকে থিম নিয়ে কাজ করারও এক্সপিরিয়েন্স থাকতে হবে। বিভিন্ন রেডি থিম আছে, বা হচ্ছে বিভিন্ন থিম কিনতে পাওয়া যায়। আপনার থিম ফরেস্ট একটা সাইট আছে, এই সাইট থেকে থিম কিনতে পাওয়া যায়। আপনারা কি জানতেন এই সাইটগুলোর সম্বন্ধে? থিম ফরেস্ট, থিম ফরেস্ট আছে, এগুলো সাইটগুলো থেকে থিম কিনতে পাওয়া যায়, বিভিন্ন প্রাইসের থিম কিনতে পাওয়া যায়। যেমন এরপরে আছে হচ্ছে কি আপনার টেমপ্লেট মনস্টার আছে, এরপর আছে থিম ওয়েগন আছে, এরপর আছে ক্রিয়েটিভ টিম আছে, মানে এটসেট্রা, মানে প্রচুর পরিমাণ আপনার HTML থিম কিনতে পাওয়া যায়, এরকম টাইপের সাইটগুলো আছে। তো আপনার ক্লায়েন্ট ধরেন একটা ওয়েবসাইটের জন্য আপনাকে 30,000 বা 40,000 পে করবে, তো একটা থিম মোটামুটি লেভেলের কিনতে গেলে আপনার দেখা যায় হাইয়েস্ট $20, $18, $22 বা $25 মধ্যে কিনতে পাওয়া যায়। তো আপনি একটা টেমপ্লেট কিনে নিলে কিন্তু আপনি এটাকে সব সময় আপনি ইউজ করে কিন্তু যে কোনো প্রজেক্ট ডেভেলপ করতে পারতেছেন। এই জন্য আমার পরামর্শ থাকবে, আপনি যখন শর্ট টাইমে কোনো প্রজেক্টে কাজ ডেভেলপ করতে চাইবেন তখন আপনি থিম কিনে নেবেন, যখন আপনি শর্ট টাইমে করতে যাবেন। আর যখন আপনার কাছে প্রচুর টাইম থাকবে তখন আপনি নিজে ডিজাইন করে ডেভেলপ করেন, কোনো সমস্যা নেই। মানে আমি আমার জায়গা থেকে আপনাকে সব ধরনের ইনস্ট্রাকশনটাই বলে দিলাম, যে কখন আপনি রেডি থিম নিয়ে কাজ করবেন, কখন আপনি নিজে ডিজাইন করে কাজ করবেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে আমার কথার প্রেক্ষিতে? জি বলেন। ঠিক আছে, তো ডিজাইন নিয়ে আমি আর কথা বললাম না, আমি ডেভেলপমেন্টের আমাদের যে পর্যায়ে ছিলাম আমরা সেখানে চলে যাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে আমাদের কাজ করা হয়েছিল হচ্ছে গিয়ে ইফ এলস নিয়ে, ওটা নিয়ে আমি কথা বলেছি।
এখন হচ্ছে কি ইফ এলসের মতো করে ইফ এলসের কাজ হচ্ছে যখন আপনি একটা কন্ডিশন দিয়ে চেক করবেন, একের অধিক কন্ডিশন দিয়ে চেক করবেন, একের অধিক এবং তারও অধিক কন্ডিশন দিয়ে চেক করবেন, তখন কিন্তু অনেক সময় প্রয়োজন হবে যে আপনার অনেক কন্ডিশন নিয়ে চেক করতে হইতেছে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি সুইচ কেস ব্যবহার করবেন। তো সুইচ কেসটা কিভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন। আমি ফাইলের নামটা দিচ্ছি সুইচ কেস, সুইচ কেস ডট পিএইচপি। আচ্ছা, আমরা অনেক সময় ইন্টারনেট ব্যবহার করি না, করার সময় আমাদের হঠাৎ করে বলে যে সার্ভিস আনঅ্যাভেলেবেল, অনেক সময় বলে ইন্টারনাল সার্ভার এরর, অনেক সময় বলে সার্ভিস নট ফাউন্ড। এক একটা প্রবলেম হয়, এক একটা মেসেজ দেয়। এখন আমার ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আইএসপি থেকে নানান রকম প্রবলেম হইতে পারে, তাই না? এত প্রবলেম হইবে, এত প্রবলেমের মাঝখানে এক একটা প্রবলেমের জন্য এক একটা মেসেজ দেওয়া, তো এটা কিন্তু প্রোগ্রামিংটাকে কোনো সেট করে দেওয়া আছে। কোনো ব্যক্তি কিন্তু বসে থাকে না যে আপনার ইন্টারনেটের সমস্যা হয়েছে, এটা সকল ইউজারদেরকে এই মেসেজটা আমি পাঠানো শুরু করছি, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রাম সেট করে থাকে, যখন যে প্রবলেম হয় তার এগেইনস্টে আপনি একটা মেসেজ পান। তো এখানে অনেকগুলো কারণ থাকতে পারে, এই জন্য আমি যেটা করতে সেটা হচ্ছে যে আপনাদেরকে ওইরকম একটা এক্সাম্পল করা দিচ্ছি এবং এটা সুইচ কেসের মাধ্যমে, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে পিএইচপি ব্লক নিচ্ছি, ভিডিও রেকর্ডিং হচ্ছে মনে হয়, যে আমাদেরকে প্রতিদিন মনে করায় দেয় সে যেহেতু বলতেছে না, তার মানে রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এটার নাম দিচ্ছি সার্ভার কোড। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে সার্ভার কোড। এখানে একটা ডিফল্ট ভ্যালু দিল, ডিফল্ট একটা ভ্যালু দিব, লাইক হচ্ছে গিয়ে 500। আচ্ছা, মূলত এই ভ্যালুটা ডিফল্ট হবে না, এই ভ্যালুটা হচ্ছে কি আমার যখন যেই প্রবলেম হবে ওই প্রবলেম থেকে একটা ভ্যালু জেনারেট হবে, ওই ভ্যালু ওয়াইজ হচ্ছে কি আমাকে মেসেজটা দিবে। কিন্তু এখন তো আমরা ওইরকম কোনো লাইভ অ্যাপ্লিকেশন করতেছি না, এখন আমরা এই সিনট্যাক্সগুলো বা পরিচয়গুলো জানতেছি, যার কারণে হচ্ছে কি আমাকে একটা ডিফল্ট ভ্যালু দিলাম সার্ভার কোড। তারপর হচ্ছে কি আমি এখানে নিব হচ্ছে গিয়ে সুইচ, সুইচ, সুইচের পরে আমরা হচ্ছে কি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কি আমাদের ভেরিয়েবলটাকে নিয়ে আসবো এই ভ্যালুটাকে চেক করার জন্য। সার্ভার কোডের মধ্যে কি আছে, ভ্যালু আছে, তো সুইচ নিয়ে আসলাম, সুইচের মধ্যে আমরা ভ্যালুটাকে রাখলাম। যদি ভ্যালুটা সাথে মিল রেখে কাজ করার জন্য আমরা কি করলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। খেয়াল করেন, সেকেন্ড ব্র্যাকেট আচ্ছা উপরেই থাকুক, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে এসে আমি বলবো হচ্ছে গিয়ে কেস, এই কেসের মধ্যে হচ্ছে একটা কন্ডিশন দিব, যদি কোনো কারণে আমার 404 টাইপের এরর হয়, যদি 404 টাইপের এরর হয় তারপরে হচ্ছে গিয়ে এই 404 এর জন্য আমি একটা মেসেজ দিব, এবং 404 এখানে কন্ডিশন হচ্ছে গিয়ে 404 কেসের মাধ্যমে কন্ডিশনটা দিচ্ছি। কেস 404 যদি হয়, এরপরে হবে হচ্ছে এখানে একটা কোলন হবে, কোলন হওয়ার পরে এই লাইন থেকে আমরা নিচে নামবো, নিচে নেমে আমরা এখানে হচ্ছে গিয়ে ইকো করব, ইকো এখানে লিখবো আমরা স্ট্রিং হিসাবে নিয়ে 404 এরর, 404 এরর লিখলাম হচ্ছে কি পেজ নট ফাউন্ড, একটা মেসেজ দিয়ে দিলাম। আমার যখন সার্ভার কোড মিলায় দেখবে যে 500 না হয়ে 404 হয়েছে, তখন সে মেসেজ দিবে যে 404 এরর পেজ নট ফাউন্ড। এটা গেল হচ্ছে কি একটা কন্ডিশন, এবং প্রত্যেকটা কন্ডিশন শেষ করার পরে হচ্ছে কি আমাদের একটা ব্রেক দিতে হবে, এভাবে একটা ব্রেক লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে আসেন, আমি একটু সাজায় লিখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? কেস ধরেন হচ্ছে গিয়ে 400, এরপরে দিব কি কোলন, এটা একটা কন্ডিশন। যদি আমার কেস 400 হয় তাহলে আমি এখানে ইকো করব, এটা হচ্ছে মেসেজ দিব যদি কোনো কারণে, ধরেন আমি বলবো হচ্ছে সার্ভিস আনঅ্যাভেলেবল। এরপরে কি দিতে হবে, একটা ব্রেক দিতে হবে, কেস
ধরেন 503। এটা কিন্তু আমরা জাস্ট একটা এক্সাম্পল করতেছি বোঝার জন্য। আমরা বললাম ধরেন 503 ফরবিডেন। এই ধরনের মেসেজগুলো আমরা মাঝে মাঝে পেয়ে থাকি। ইউ আর নট মানে এটসেট্রা, আমি জাস্ট বোঝার জন্য আপনাদের। এরপর হচ্ছে কি ব্রেক, মানে কাজটা আসলে মূলত কি বুঝতে পারতেছেন তো? আর একটু আমরা সামনে যে আরো কয়েকটা কন্ডিশন দিই, যতগুলো কন্ডিশন দিচ্ছি কন্ডিশনগুলো দিচ্ছি যে কেসের মাধ্যমে। কেস 500, এটার সাথে আবার এটা হচ্ছে কি আমাদের ডিফল্ট ভ্যালুর সাথে মিল আছে। তাহলে এখানে আমরা একটা মেসেজ দিই, ইকো ইন্টারনাল সার্ভার এরর, ইন্টারনাল সার্ভার এরর ব্রেক। এরপরে ধরেন আমরা আরেকটা দিচ্ছি হচ্ছে গিয়ে 480, এখানে সেমিকোলন হবে না, শুধু কোলন হবে। এবং হচ্ছে গিয়ে আমরা ইকো করব হচ্ছে গিয়ে ধরেন এভরিথিং ওকে। যদি এরকম মেসেজ থাকে না তারপর আমি দিলাম। আচ্ছা, আমরা যখন এলসি কাজ করতাম তখন কি এলসি একটা সর্বশেষ একটা মেসেজ দিতাম, যেখানে কোনো ধরনের কন্ডিশন চেক করার দরকার নাই, সর্বশেষ একটা মেসেজ দিতাম। তো এখানেও সর্বশেষ একটা মেসেজ দিবেন, সেই মেসেজটা দিবেন হচ্ছে গিয়ে কোনো কেস না, সেটা দিবেন হচ্ছে গিয়ে ডিফল্ট। সেটা কি হবে? ডিফল্ট। ডিফল্টে যে আপনি ইকো করতেছেন সার্ভিস নট ফাউন্ড, সার্ভিস নট ফাউন্ড। এরপর হচ্ছে গিয়ে ব্রেক। আচ্ছা, তো এই হচ্ছে মূলত সুইচ কেসের মাধ্যমে কোনো কন্ডিশন চেক করে তার এক্সেপশনে মেসেজ দেওয়ার হচ্ছে গিয়ে প্রসেস। এখন হচ্ছে গিয়ে আমরা চলেন যাই চেক করতে, আউটপুটটা চেক করতে চাই আমরা। জ্যাম আমাদের অন করা আছে, লোকাল হোস্ট মেসেজ দিছে ইন্টারনাল সার্ভার এরর। ইন্টারনাল সার্ভার এরর কেন দিছে? আপনার ভ্যালু কি 500, 500 এর আন্ডারে মেসেজ দেওয়া কোনটা? ইন্টারনাল সার্ভার এরর। এখন আপনি যদি মেসেজ এখানে দেন কি বলে আপনার হচ্ছে গিয়ে এখানে যদি আপনি 480 হয়, 480 হয় মানে ইউজার থেকে এটা কিন্তু পাবে। এটা তো আমি ডিফল্ট এখানে দিতেছি, বিষয়টা ডিফল্ট হবে না, ইউজার থেকে আসবে। তখন এখানে কি দিলে এভরিথিং ইজ ওকে, ইউ ক্যান ভিজিট বা ইউ ক্যান ব্রাউজ। আবার যদি এরকম হয় 400 আর যদি আসে, সেক্ষেত্রে দিবে আরেকটা মেসেজ। এটা কেন দিচ্ছে আপনারা কিন্তু আশা করি বুঝতে পারছেন এই মেসেজটা কেন দিচ্ছে। এই যে আপনি এখানে কি করলেন, এই কন্ডিশনের আন্ডারে, কেসের মধ্যে কন্ডিশনের আন্ডারে এই যে মেসেজটাকে প্রিন্ট করে দেখাচ্ছে।
এখন আপনি 400 না 400 দিলেন না, বা এখানে যে কয়টা দিছে, যে কয়টা কন্ডিশন দেওয়া আছে কোনোটার সাথে মিললো না। আপনি এখানে হচ্ছে গিয়ে এমন হইলো যে আপনি দিলেন হচ্ছে গিয়ে এখানে 800, আপনি 800 দিবেন না, মানে ইউজার থেকে কোনো একটা এরকম একটা প্রবলেম সে খুঁজে পেল, তখন হচ্ছে গিয়ে আমাকে মেসেজ দিবে। ওই যে ব্রেকে আমরা লিখছিলাম সার্ভিস নট ফাউন্ড, খেয়াল করে দেখেন সার্ভিস নট ফাউন্ড ওইটাই দেখাচ্ছে। মানে যখন কোনো এক্সেপশন মিলতেছে না, কোনো কন্ডিশন যখন মিলতেছে না এবং আপনার ইনপুটটা হচ্ছে কন্ডিশনের সাথে যাচ্ছে না, তখন আপনাকে কমন মেসেজ যেটা এলস এর মাধ্যমে দিতাম ওইটা আমরা দিয়ে দিলাম যে সার্ভিস নট ফাউন্ড। বোঝা গেছে বিষয়টা? এইভাবে হচ্ছে সুইচ কেসের কাজটা আমরা করি। এখানে যেমন নাম্বার বসানোর ক্ষেত্রে কিন্তু আপনার কি নাই, নাম্বার বসানোর ক্ষেত্রে কিন্তু আপনার ইয়ে নাই, কি বলে স্ট্রিং নাই। নাম্বার বসানোর ক্ষেত্রে কি নাই, স্ট্রিং নাই। বাট নাম্বার ছাড়া যখন আপনি কোনো টেক্সট বসাতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই স্ট্রিং ইউজ করতে হবে। স্ট্রিং বলতে আপনাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে যখন আপনি কন্ডিশনটা দিবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা গত ক্লাসে একজন বলছে যে কোডটা আবার বুঝায় দেওয়ার জন্য, আমি আবার রিপিট করতেছি যেটা এখানে কাজটা করলাম কিভাবে। আচ্ছা, রেকর্ডিংটা জি অন করা আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন একটা ভেরিয়েবল নিচ্ছি সার্ভার কোড, এর মধ্যে একটা ভ্যালু দিচ্ছি 800। আমরা এর আগে দেখেন গত ক্লাসে ইফ এলস নিয়ে কাজ করেছিলাম, ইফ এলস নিয়ে কাজ করেছিলাম, তখন হচ্ছে গিয়ে আমরা ইফের মধ্যে কন্ডিশন দিয়ে দিয়ে কাজ করতাম, এলস এর মধ্যে কন্ডিশন দিয়ে দিয়ে কাজ করতাম। আচ্ছা, তো এখন এটা হচ্ছে গিয়ে যখন আপনার প্রচুর পরিমাণ কন্ডিশন নিয়ে কাজ করতে হবে তখন কিন্তু আপনাকে মানে এই টাইপের প্রসেসটা আপনি ফলো করতে পারবেন, সেটা হচ্ছে সুইচ কেস। আচ্ছা, এটা আমরা জেনে নিলাম। তো এটা কিভাবে কাজ করে, আমরা এখানে একটা সার্ভার কোড নামে ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের আমরা একটা ভ্যালু নিলাম 800। আচ্ছা, নিলাম। এখন হচ্ছে সুইচের মধ্যে আমরা ভেরিয়েবলটাকে পাস করলাম, পাস করার পরে আমরা কি করলাম, কেসের মাধ্যমে কন্ডিশনটা দিয়ে চেক করলাম সার্ভার কোডের ভ্যালু কি 800 আর আমার কেসের ভ্যালু কি 404। তো কিন্তু মিলতেছে না, না মিলার কারণে কিন্তু আমাকে মেসেজ দিচ্ছে কি 404 পেজ নট ফাউন্ড। ঠিক আছে, 404 পেজ নট ফাউন্ড। আচ্ছা, এরপরে যখন এটা যখন 404 দিলাম এখানে ভ্যালু, তখন আমাকে কি দেখাবে 404 এরর নট ফাউন্ড, কিন্তু আমাদের ভ্যালু আছে কিন্তু 500। তো 500 যখন এই কেস চেক করে দেখবে 400 আসবে, দেখবে যে এইটাও মিলতেছে না, তখন এইটাও দেখাবে না। যখন দেখবে যে 503 দিকে আসবে, এসে দেখবে যে না ফরবিডেন 503, এটাও মিলতেছে না। এরপরে নিচে আসবে, কেসে আসবে, প্রত্যেকটা আলাদা আলাদা কন্ডিশন, প্রত্যেকটা কেস, প্রত্যেকটা আলাদা আলাদা কন্ডিশন। যখন দেখবে যে না, এখানে এসে যখন দেখবে যে না 500 মিলতেছে, তখন আপনাকে মেসেজ দিবে ইন্টারনাল সার্ভার এরর। আমরা যদি একটু রান করি পেজটাকে, তাহলে দেখতে পাবো এখানে ইন্টারনাল সার্ভার এরর। আচ্ছা, তখন কিন্তু এই যে এতগুলো আপনি যে কন্ডিশন দিলেন এগুলো কিন্তু আপনার শো করে না। বুঝতে পারছেন বিষয়টা? এরপরে হচ্ছে কি সবার একদম ফাইনালি সবার শেষে যখন কোনো কন্ডিশন, মানে আপনি যত রকম কন্ডিশন দেওয়া দরকার ছিল সব দিয়ে ফেলছেন, তো এর বাইরেও অনেক প্রবলেম থাকতে পারে, তখন কি করবেন, একটা কমন মেসেজ দিয়ে দিবেন, যেটা আমরা ইফ এলসে দিতাম, যে এলসে সেটা কমন মেসেজ, যদি কোনো কন্ডিশন না মিলে তখন এই মেসেজটা দিবে। তো সুইচ কেসের ক্ষেত্রে হচ্ছে কি ডিফল্ট, যখন আপনার কোনো কন্ডিশনের সাথে না মিলবে তখন আপনাকে একটা মেসেজ দিয়ে দিবে। এখানে আমি দিছি সার্ভিস নট ফাউন্ড, দ্যাটস ইট। এইটাই ছিল মূলত সুইচ কেস। আচ্ছা, তাহলে আমরা এটা আলোচনা করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে পিএইচপি ফাংশনে। পিএইচপি ফাংশন আমরা নতুন ফাইল নিচ্ছি, function.php। আচ্ছা, পিএইচপি ব্লক নেই, এখানে লিখলাম পিএইচপি ফাংশন। দুই টাইপের ফাংশন হয়, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন,
আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আমার ধারণা আপনারা এটা বুঝবেন যে কোনটা বিল্ট ইন ফাংশন, কোনটা ইউজার ডিফাইন ফাংশন। কেউ কি বলতে পারবেন আমাকে? আচ্ছা, তো বিল্ট ইন ফাংশন তো আমরা দেখলাম যে যেগুলো হচ্ছে পিএসপি থেকে দেওয়া বা পিএসপির মধ্যে তৈরি করা, এগুলো হচ্ছে গিয়ে বিল্ট ইন ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশনটা হচ্ছে কি যেটা আমরা নিজেরা তৈরি করে নিব। তো চলেন আমরা একটা ফাংশন তৈরি করি। ফাংশন তৈরি করার ক্ষেত্রে হচ্ছে কি আপনার সিনট্যাক্সটা জানতে হবে। সিনট্যাক্স হচ্ছে কি প্রথমে আপনি লিখবেন হচ্ছে কি ফাংশন, লেখার পরে ফাংশন একটা নাম দিবেন। ধরেন আমি হচ্ছে গিয়ে এলপিএইচপি, এটা হচ্ছে আমার ফাংশনের নাম এলপিএইচপি। এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি নিচে এসে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইকো করলাম স্ট্রিং উই লার্ন পিএইচপি, উই লার্ন পিএইচপি। আমরা কি করলাম, ফাংশন ডিক্লেয়ার ফাংশন, এখানে একটা ফাংশন নিলাম, নিয়ে এখানে ফাংশন একটা ডিক্লেয়ার করলাম এলপিএইচপি নামে। আচ্ছা, এরপরে আমরা ফাংশনের মধ্যে লিখলাম হচ্ছে কি উই লার্ন পিএইচপি। এখন আমরা এটাকে যদি রান করি, এটাকে যদি আমরা রান করি, স্লো হচ্ছে নেট, বৃষ্টি হলে নেট একটু স্লো হয়ে যায় আর কি। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু পেজ একদম ব্ল্যাঙ্ক, সাদা, কিছুই দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে কোনো আউটপুট পাচ্ছি না আমরা। কেন পাচ্ছি না? ফাংশনের নিয়ম হচ্ছে আপনার ফাংশনটা আপনি এখানে ডিক্লেয়ার করছেন, কিন্তু আপনাকে ফাংশনটা হচ্ছে গিয়ে কল করতে হবে। কল না করলে আপনি ফাংশনটা আউটপুট পাবেন না। ফাংশনটা কল করবেন কিভাবে? এখানে জাস্ট আপনি কি করবেন, এই এলপিএইচপিটাকে এখানে জাস্ট লিখে দিবেন। এটা হচ্ছে ফাংশনটাকে আমি কল করলাম। ফাংশনটা কল করতে হবে কিন্তু ফাংশনের বাইরে, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু না। ঠিক আছে, এখন আসেন আমরা এবার রান করি। এবার আসছে আউটপুট, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু আউটপুট আসছে। কারণ কি? প্রথমে আমরা ফাংশন ডিক্লেয়ার করছি, এরপর হচ্ছে ফাংশনের ভিতরে আমরা কোড স্টেটমেন্ট লিখছি, তারপরে ফাংশনটাকে কল করছি। আপনি যখন যেখানে কল করবেন আউটপুটটা সেখানেই পাবেন। আমি আবারও বলতেছি, আপনি ফাংশনটা ডিক্লেয়ার করবেন আপনার পিএসপি পেজের বা পিএসপি ফাংশনের যে কোনো জায়গাতে আপনি ফাংশনটাকে ডিক্লেয়ার করবেন। কিন্তু কি আপনি এটা আউটপুটটা আপনি পেজের যেখানে নিতে চান, প্রোগ্রামের যে জায়গায় নিতে চান, আপনি ওই জায়গায় এটাকে কল করলে আউটপুটটা পাবে। মানে ফাংশনটা পিএসপিতে জরুরি কেন? আপনার কোড স্টেটমেন্ট, আপনার কোডিংটাকে প্রচুর পরিমাণ আপনাকে কমাই দিবে। যেমন একটা ফাংশনের ভিতরে আপনি অনেক পরিমাণ ডেটা স্টোর করে ওই ফাংশনটা কল করলেই আপনার আউটপুটটা পেয়ে যাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? মানে ফাংশনের মধ্যে আপনি অনেক ডাটা স্টোর করলেন, এরপরে আপনি জাস্ট ফাংশনটাকে কোনো একটা পেজের প্রয়োজনীয় জায়গায় কল করে দিবেন। কল করে দিলেই আপনি ফাংশনের আউটপুটটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ফাংশনের উপকারিতা। আর আমরা দেখেন এখানে এলপিএইচপি এটা কল করলাম, আউটপুট দেখালো। ঠিক সেম এরকম ভারডাম ফাংশন আমরা কল করলে আমাদের আউটপুট দিয়ে দিছে। পিএসপি ইনফো ফাংশন আমরা কল করছি, আউটপুট দিয়ে দিছে। এগুলো পিএসপিতে বিল্ট ইন তৈরি করাই ছিল, জাস্ট আমরা কল করছি, আউটপুটটা পেয়ে গেছি। দ্যাটস ইট, আর কিচ্ছু না। আশা করি বুঝতে পারছেন ফাংশনের বিষয়টা। এখন হচ্ছে কি ফাংশনের মধ্যে আবার কিছু টাইপ আছে। একটা হচ্ছে কি আপনার ফাংশন উইথ আর্গুমেন্ট এবং ফাংশন উইথ রিটার্ন ভ্যালু। ফাংশন উইথ আর্গুমেন্ট এবং ফাংশন উইথ রিটার্ন ভ্যালু। আমরা যদি একটু এইটাকে স্কিপ করে যাই, এইটাকে আমি একটু করতেছি, কি বলে, এই এক্সাম্পলটাকে আমি কমেন্ট করতেছি। নতুন একটা এক্সাম্পল নিচ্ছি। আমি একটা ফাংশন নিলাম, এই ফাংশনের নাম দিলাম লাইক হচ্ছে গিয়ে ইনস্টিটিউট। আচ্ছা, এরপরে আমি ফাংশনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে ইকো
I am student of আচ্ছা এখানে দেখেন ফাংশন উইথ বলছিলাম না যে আর্গুমেন্ট এবং ফাংশন উইথ রিটার্ন ভ্যালু। আচ্ছা আর্গুমেন্টটা কীরকম, যেমন এখানে দেখতেছেন ফাংশনের যেখানে আপনি ডিক্লেয়ার করছেন এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি প্যারামিটার দিতে পারবেন। কি দিতে পারবেন? প্যারামিটার। প্যারামিটার বলতে ওই প্যারামিটার ওয়াইজ আবার কি হবে, এটার আর্গুমেন্ট পাস হবে। কীরকম, যেমন আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে ব্যাচ, বা ব্যাচ না দিয়ে আমি দিলাম হচ্ছে গিয়ে কোর্স। এখানে একটা পাস করলাম, কি বলে, একটা প্যারামিটার পাস করলাম। এই প্যারামিটারটাকে আমি কনক্যাটিনেট করব হচ্ছে গিয়ে ইসের সাথে, এই আমার আর ইসের মধ্যে কোড স্টেটমেন্টের মধ্যে আমি এখানে পাস করলাম। এখন আসেন ফাংশন তো আমরা ডিক্লেয়ার করছি, প্যারামিটারও দিচ্ছি, এখন ফাংশন আমাদের কল করতে হবে এবং কল করার সময় আমাদের এখানে আর্গুমেন্টটা দিয়ে দিতে হবে। তখন আমি এখানে কি লিখবো, এই যে ইনস্টিটিউট ফাংশনের নামটাকে কল করব। এরপর হচ্ছে কি আর্গুমেন্ট দেওয়ার জন্য এখানে ধরেন আমি দিলাম হচ্ছে গিয়ে আর্গুমেন্টটা যেহেতু স্ট্রিং দিব আমি এখানে ডাবল কোটেশন নিয়ে নিচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা এখন আসেন আমরা এটার আউটপুটটা দেখে আসি। আই এম স্টুডেন্ট অফ ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওয়েব ডেভেলপমেন্ট এখানে কনক্যাটিনেট অপারেটর দিয়ে এখানে লিখে দিবে একটা স্ট্রিং, সেটা হচ্ছে গিয়ে কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বা প্রোগ্রাম, ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে আউটপুটটা থেকে আই এম স্টুডেন্ট অফ ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা বিষয়টা আমি আবার রিভাইজ করতেছি, খেয়াল করো। আগেরবার কি করছিলাম, ফাংশন আমরা তৈরি করছিলাম, ফাংশনের একটা নাম ডিক্লেয়ার করছিলাম, আমরা ডিক্লেয়ার করার পরে কোড স্টেটমেন্ট দিছি, তারপরে কি ফাংশনটাকে আমরা নিচে এসে কল করছি। এখানে কিন্তু তাই করছি, বাট এখানে একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি ফাংশনের এই যে ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার এবং ওই প্যারামিটার আন্ডারে হচ্ছে কি আর্গুমেন্ট। এই যে কোর্স, এই কোর্সের আর্গুমেন্ট হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এখন আপনি চাইলে এখানে প্যারামিটার একের অধিক দিতে পারবেন, আবার একের অধিক আর্গুমেন্টও পাস করতে পারবেন। সেটা কিরকম, এখানে যেমন আপনি কি করলেন, কোর্সের পাশাপাশি কমা দিয়ে আপনি হচ্ছেন গিয়ে এখানে দিলেন হচ্ছে গিয়ে ব্যাচ বা শিফট দিলাম। শিফট দিয়ে আমি এখানে কি করলাম, আরেকটা আর্গুমেন্ট পাস করব, সেটা হচ্ছে গিয়ে ধরেন আমি দিলাম এখানে ইভিনিং বা আফটারনুন দিলাম। এখন আমি এখানে এটার আউটপুটটা নিব কিভাবে, এটার আউটপুটটা নেওয়ার জন্য যেমন আমার এখানে কিন্তু কোডিং এর মধ্যে যা শিফট কল করলেই হবে। তো আমি যদি একটু সাজাই লাইনটাকে, আই এম স্টুডেন্ট অফ ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং এখানে লিখলাম অ্যান্ড মাই ব্যাচ ইজ, বাইরে এসে কনক্যাটিনেট অপারেটর দিয়ে আমি জাস্ট এখানে শিফটটাকে বসাই দিব। চলেন আউটপুটটা দেখে আসি। আসছে আই এম স্টুডেন্ট অফ ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড মাই ব্যাচ ইজ আফটারনুন। বুঝতে পারছেন বিষয়টা, যে ফাংশন উইথ আর্গুমেন্ট এবং প্যারামিটারটা কিভাবে কাজ করে। এই যে ফাংশনের নাম যেখানে আমি ডিক্লেয়ার করছি ওইখানে কি দিছি, প্যারামিটার দিছি। এই কোর্সের আন্ডারে আর্গুমেন্ট বসছে কি, ওয়েব ডেভেলপমেন্ট, বানানটা মনে একটু ভুল হয়েছে। কোর্সের আন্ডারে আর্গুমেন্ট বসছে কি ওয়েব ডেভেলপমেন্ট, আর শিফটের আন্ডারে আর্গুমেন্ট বসছে কি আফটারনুন। বুঝতে পারছেন বিষয়টা, এটাকে বলা হচ্ছে ফাংশন উইথ আর্গুমেন্ট। বুঝতে পারছেন। আচ্ছা ফাংশন উইথ প্যারামিটার হবে, এটা হচ্ছে ফাংশন উইথ রিটার্ন ভ্যালু।
এইটা একটু জটিল মনে হতে পারে, বাট এই জিনিসগুলো আবার যখন আপনি কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন আবার ক্লিয়ার হয়ে যাবে। আপনি এখন সিনটেক্সটা জেনে রাখেন, এতটুকু ক্লিয়ার হতে পারলেই এনাফ। আমরা যখন আবার ইমপ্লিমেন্ট করতে যাব তখন এটা আরো ক্লিয়ারলি বুঝবো। আচ্ছা, এটা আমি শর্টকাটে বুঝাই দিচ্ছি। একটা ফাংশন নিব এখানে, এই ফাংশনের নাম দিব হচ্ছে গিয়ে লাইক সাম, যোগ। এখানে আমি প্যারামিটার হিসাবে দিব ভেরিয়েবল এক্স, ভেরিয়েবল ওয়াই। কি দিলাম? দুইটা প্যারামিটার দিলাম। এরপরে আসেন, আমি এখানে একটা ভ্যালু রিটার্ন করাবো, এর জন্য এখানে একটা ভেরিয়েবল নিব জি। ভেরিয়েবল জি এর মধ্যে আমি এখানে কি করব, ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই, এই যোগফলটা বের করব। যোগফলটা বের করার জন্য আমি এখানে ইকোটা করব বাইরে, ভ্যালু রিটার্ন করার জন্য ইকো করব বাইরে। এখানে ভ্যালুটা রিটার্ন, এই ভ্যালুটাকে পাস করে দিব, আর ই টি ইউ আর এন, রিটার্ন জি। এক্স এবং ওয়াই, এখানে ভ্যালু বসাবে হচ্ছে গিয়ে যারা ইউজার তারা, আর যোগ করার মালিক হচ্ছে গিয়ে আমাদের এই জি। এক্স এবং ওয়াই তে ভ্যালু বসানোর মালিক হচ্ছে গিয়ে যারা ইউজার তারা, আর জি করবে কি, এটাকে যোগ করবে। এই জন্য এখানে আমরা রিটার্ন করে দিলাম জি। এখন পাবলিকের কাছ থেকে তো আপনি ইয়ে নেবেন, কি বলে, ইউজার কাছ থেকে আপনি তো নাম্বারটা নেবেন। নাম্বার নেবেন কার মাধ্যমে? প্যারামিটারের মাধ্যমে। আচ্ছা, তো এটা যে যোগ হবে, তো যোগ হবে, এটার ভ্যালুটা নেওয়ার পরে রাখবেন কোথায়? রাখবেন হচ্ছে ইকোতে। আপনি ইকো গেলেন, ইকোতে গিয়ে আপনি এখানে বললেন হচ্ছে কি ফাংশনটাকে ওই যে ডিক্লেয়ার করছেন এখন কল করবেন, এবং কল করার সময় এখানে আপনি আর্গুমেন্টটা দিয়ে দিবেন। আমি দিলাম হচ্ছে 10 এবং হচ্ছে 20, তখন আমাদের রেজাল্ট আসবে হচ্ছে কি 30। আসেন চেক করি 30 আসছে কিনা। 30 চলে আসছে। এটার প্রসেসটা একটু ভিন্ন। এই ধরনের ফাংশনগুলো লাগে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ওওপি তে, অবজেক্ট ওরিয়েন্টেডে যখন আমরা কাজ করব তখন এটার ফাংশনগুলো আমাদের বেশি কাজ করতে লাগবে। আমি রিপিট করতেছি, বিষয়টা খেয়াল করে দেখেন। আগেরগুলোর একটা টাইপে হয়েছে, এটার টাইপটা কিরকম? আপনি ফাংশন নিছেন, নিয়ে এখানে ফাংশনের নাম কল করছেন, নিয়ে তার মধ্যে কি করছেন, ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার দিচ্ছেন। প্যারামিটার আর্গুমেন্টগুলো দেখেন নিচে দিচ্ছেন, ইকোতে এসে দিচ্ছেন। আচ্ছা, এখানে হচ্ছে কি এটাকে বলেছে রিটার্ন করে, ভ্যালু রিটার্ন করা। এখানে একটা ভেরিয়েবল নিচ্ছেন জি, জি এর মধ্যে হচ্ছে গিয়ে ভেরিয়েবল এক্স নিচ্ছেন, যোগ করছেন ভেরিয়েবল ওয়াই এর সাথে, এবং এখানে রিটার্ন করছেন। যদি কোনো কারণে রিটার্ন না করেন আপনি, তখন দেখবেন এখানে আপনার কোনো আউটপুট নাই, আপনাকে রিটার্ন করতে হবে। বিশ্বাস করেন আর না করেন, এই যে এই একটা প্রবলেমের কারণে আমি কোনো একটা বড় অ্যাপ্লিকেশন, একটা ক্লাস নিচ্ছিলাম কোনো একটা জায়গাতে, ক্লাস নেওয়ার প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি প্রায় লম্বা কোডিং লিখছি, প্রায় ধরেন আপনার 80 থেকে 90 লাইনের কোডিং লিখছি। 80 থেকে 90 লাইনের কোডিং এর মধ্যে এই ফাংশন রিটার্ন করার অপশন আছে কম হলেও 12 বার ফাংশন রিটার্ন করার অপশনটা রয়ে গেছে। তো আমি কোথাও ফাংশন রিটার্ন করি নাই, জাস্ট এই কাজগুলো করে গেছি, আর এবং নিচে এসে আর্গুমেন্ট দিয়ে কাজগুলো করে গেছি। ঠিক 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় হইল জাস্ট ওইটা বোঝার জন্য। সব আঙ্গিকে মানে একটা অ্যাপ্লিকেশনের সব জায়গায় চেক করে আসছি, কোথাও কোনো ভুল নাই, মানে শেষমেশ খুবই বিরক্ত। মানে এমন কোনো ওয়ে ছিল না যেগুলাকে বাদ রাখছি চেক করার জন্য। প্রত্যেকটা পাই টু পাই, সেমিকোলন থেকে শুরু করে মানে সব কিছু চেক করে আসছি। সর্বশেষ এসে পাইলাম আমি ফাংশন যে রিটার্ন করতে হয় এটা লিখিই নাই। ফাংশনটা কি করতে হয়, রিটার্ন করতে হয়, কাজগুলো করার পরে লিখি নাই, যার কারণে 2-2.5 ঘন্টা ব্যয় হয়ে গেছে। এটা যদি আপনার কোনো মানে নর্মালি অন্য যারা বিগিনার যখন প্র্যাকটিস করতো তখন আপনার এটা 2 থেকে 3 দিন লেগে যেত, অনেক সময় 1 দিনও লেগে যেত। অনেক সময় নিজে ভুল ধরতে পারতো না, আরেকজন এসে কোডিং দেখলে ধরতে পারতো, আচ্ছা আপনি তো এখানে ফাংশনটা রিটার্ন করেন নাই। তো মূলত প্রোগ্রামিংয়ে কোড লিখতে পারাটা মোটামুটি আপনার খুব মানে গর্বের কোনো বিষয় না। ভুল হইলে ভুলটা বের করতে পারার বিষয়টা হচ্ছে গিয়ে
গর্বের বিষয়। এই বিষয়টা আমি মোটামুটি সবসময় আপনাদেরকে বলি, এটা মাথায় রাখবেন। আশা করি ফাংশন উইথ রিটার্নে যতটুকু বুঝেছি ততটুকু বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে? আমরা একটু অ্যারে নিয়ে প্র্যাকটিস করে আসি। অ্যারেটাও খুব সহজ একটা বিষয়। আমরা নতুন একটা ফাইল তৈরি করি। যদি আগে পরে আমরা অ্যারে দিয়ে অনেকটা এক্সাম্পল করা পুরোপুরি না হলেও চেষ্টা করেছি আমরা। array.php। আচ্ছা, এখানে অ্যারে মূলত অ্যারে সম্বন্ধে তো একবার হয়তো বলছিলাম আপনাদের যে অ্যারের আসলে কাজটা কি। প্রোগ্রামিংয়ে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ভেরিয়েবল নিয়ে কাজ করা। ভেরিয়েবলের মধ্যে কি থাকে? ডেটা থাকে, ইনফরমেশন স্টোর করা থাকে, একটা কন্টেইনারের মতন ভেরিয়েবল। আচ্ছা, তো কিছু কিছু সময় হচ্ছে কি একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু আমাকে অ্যাসাইন করতে হয়। তো মাল্টিপল ভ্যালু নর্মালি অ্যাসাইন করা যায় না, এটার জন্য হচ্ছে কি আপনাকে অ্যারে ইউজ করতে হয়। ঠিক আছে, এখন আসেন আমরা অ্যারের মধ্যে কিন্তু কিছু টাইপ আছে। একটা হচ্ছে গিয়ে আপনার আমি একটু টাইপগুলো বলতেছি আপনাদেরকে, খেয়াল করেন। অ্যারে টাইপ, ইনডেক্সড অ্যারে, এরপরে হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা হচ্ছে গিয়ে মাল্টি টাইম অ্যারের কিন্তু তিনটা টাইপ, একটা হচ্ছে ইনডেক্স, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। তো আসেন আমরা প্রথমে অ্যারেটা শুরু করি আগে। ইনডেক্স অ্যারে, প্রথমে ইনডেক্স অ্যারেটা শুরু করি। আচ্ছা, অ্যারে মূলত আসলে আগে সিনট্যাক্সটা বোঝার যদি চেষ্টা করি আমরা কিভাবে কাজ করে। আমরা একটা অ্যারে তৈরি করি প্রথমে। ধরেন একটা ভেরিয়েবল নিব আমরা এখানে, একটা ভেরিয়েবল নিব। কি ভেরিয়েবল নাম সেটা হচ্ছে লাইক ফ্রুটস। ভেরিয়েবল নিলাম হচ্ছে ফ্রুটস। আচ্ছা, ফ্রুটস বলতে কিন্তু অনেকগুলো ফ্রুটস বুঝি আমরা। ফ্রুটসগুলো কি বুঝি আমরা? অনেকগুলো ফ্রুটস বুঝি। এখন আসেন, এখন হচ্ছে গিয়ে আমরা ফ্রুটসের মধ্যে এখন আমরা ধরেন আমরা ভ্যালু দিচ্ছি একটা ফ্রুটস। ধরেন হচ্ছে কি আমরা কি করব, এখন ধরেন ম্যাঙ্গো দিব, লিচু দিব, এরপরে ধরেন আমরা অরেঞ্জ দিব, বানানা দিব, জ্যাকফ্রুট দিব। তো এখানে কিন্তু এই ফ্রুটসের মধ্যে অনেকগুলো ভ্যালু দিতে হচ্ছে। তো আমরা কিন্তু জেনারেলি এভাবে অভ্যস্ত না। আমরা কি করি, আমরা জেনারেলি একটা ভেরিয়েবল নিয়ে একটা ভ্যালু দিই। তো আপনার যখন জেনারেলি অনেকগুলো ভ্যালু দিতে হবে তখন আপনাকে অ্যারে ইউজ করতে হবে। অ্যারের মধ্যে আমি ভ্যালু দিচ্ছি বর্তমান সিজনাল ফ্রুটস ম্যাঙ্গো, এরপর হচ্ছে গিয়ে জ্যাকফ্রুট, এরপর হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে আর কি লিচু, এরপরে হচ্ছে গিয়ে ধরেন স্পেলিং মিসিং হলে সরি, খেয়াল নাই। আপনি কি করলেন, ফ্রুটস একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু দিয়ে দিলেন। এখন এটা ইন্ডেক্সিং হবে কিভাবে? এটাকে যদি আপনি ইকো করেন, ইকোতে ধরেন আপনি করলেন হচ্ছে এরকম লাইক আই লাইক, এইভাবে আই লাইক টু ইট
আই লাইক টু ইট স্পেস দিয়ে ডট। এখন আপনি হচ্ছে গিয়ে বলতে চাচ্ছেন আপনি জ্যাকফ্রুটটা খেতে পছন্দ করেন, তখন আপনি জ্যাকফ্রুটটা এখানে প্রিন্ট করবেন কিভাবে? জ্যাকফ্রুটটা প্রিন্ট করার জন্য আপনাকে ইন্ডেক্স করতে হবে। কিভাবে ইন্ডেক্স করবেন? আপনি আপনার ভেরিয়েবলের নাম দিবেন, ভেরিয়েবলের নাম কি? ফ্রুটস। আর এখানে হচ্ছে কি আপনি ইন্ডেক্সের নাম্বারটা দিবেন। প্রোগ্রামিংয়ে আমি কিন্তু বলছিলাম যে কাউন্ট করতে হলে সংখ্যা বা নাম্বার হচ্ছে কি আপনার 0 থেকে কাউন্ট করতে হয়। কোথা থেকে কাউন্ট করতে হয়? 0 থেকে। যেমন 0-তে আছে ম্যাঙ্গো, 1-এ আছে জ্যাকফ্রুট, 2-তে আছে লিচি, 3-তে আছে গুয়াভা। আপনি যেহেতু জ্যাকফ্রুট পছন্দ করেন তাহলে এখানে কি বসবে? 1। চলেন আমরা এটাকে রান করি। দেখেন আই লাইক টু ইট জ্যাকফ্রুট। বুঝতে পারছেন বিষয়টা? এটাকে বলে ইন্ডেক্স, মানে আপনি হচ্ছে গিয়ে সংখ্যা দিয়ে দিলেন, ইন্ডেক্সিং করে দিলেন। এরকম কি থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ইন্ডেক্সিং করে দিলেন আপনি, যে আপনি জ্যাকফ্রুটটা খেতে পছন্দ করেন। এখন আমরা চাইলে সবগুলা যদি ফ্রুটস আমরা এখানে যদি পছন্দ করাতে চাই, যেমন আই লাইক টু ইট, প্রথমে যাবে 0 নাম্বার, 0-তে হচ্ছে কি আছে? ম্যাঙ্গো আছে। এরপর হচ্ছে কি আপনি এখানে কমা দিবেন, কমাটা দিবেন হচ্ছে কি স্ট্রিং এর মধ্যে, কমা স্পেস, এরপরে ডট দিবেন, ডট দিয়ে আবার ঠিক সেম এই প্রসেসটা নিয়ে আসবেন ফ্রুটস। তখন এখানে ইন্ডেক্সিং নাম্বারটা বসবে হচ্ছে কি 1। তখন কি হচ্ছে? আই লাইক টু ইট ম্যাঙ্গো কমা জ্যাকফ্রুট, আবারও দিবেন হচ্ছে কি আপনি কমা, কমার দেওয়ার জন্য কনক্যাটিনেশন অপারেটরের মধ্যে অপারেটর দিয়ে তারপর হচ্ছে এটা কমা দিবেন, স্ট্রিং এর মধ্যে স্পেস দিবেন, কারণ কমাটা কি? এটা স্ট্রিং। নর্মালি কনক্যাটিনেশন অপারেটর ছাড়া যদি আপনি এরকম কনক্যাটিনেশন ছাড়া অপারেটর ছাড়া যদি আপনি স্ট্রিং নেন তাহলে কি হবে? আপনাকে এরর দিবে। এই জন্য কমাও দিতে পারবেন না, দেওয়ার কোনো রুলস নাই। এই জন্য আপনাকে এখানে দিতে হবে কি? এখানে দিতে হবে হচ্ছে কি আপনার স্ট্রিং এর মধ্যে কমাটা দিতে হবে। তারপরে হচ্ছে কি আপনি এখানে আবার ডট দেন, ডট দিয়ে কি বলবেন এখানে আবার আগের মতন এরকম ফ্রুটস। তখন পরের ইন্ডেক্সিং নাম্বারটা দিবেন এখানে, এখানে দিবেন হচ্ছে গিয়ে 0, 1, 2 দ্বিতীয়টা, আবার ঠিক সেম প্রসেস, কমা ডট, ডট দিয়ে কি দিব? ও এই প্রসেসটাই আবার দিব। আর সেখানে কমা না দিয়ে আমি এখানে এন্ড দিব, এন্ড এখানে হচ্ছে কি 0, 1, 2, 3 নাম্বার 3। এই যে প্রসেসটা করলাম বা যে সিস্টেমে আমরা অ্যারেটাকে আউটপুট নিলাম, এটাকে বলা হচ্ছে ইন্ডেক্সিং অ্যারে। দেখেন আই লাইক টু ইট ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি অ্যান্ড গুয়াভা। লিচির পরে স্পেস নাই, তাহলে এই যে অ্যান্ডের আগে স্পেস দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা যে অ্যারেটা করলাম এই অ্যারেটাকে বলা হচ্ছে ইন্ডেক্সিং অ্যারে। আমরা যে অ্যারেটা করলাম এটাকে কি বলে? ইন্ডেক্সিং অ্যারে, ইন্ডেক্সড অ্যারে। আশা করি বুঝতে পারছেন ইন্ডেক্স অ্যারেটা। সবগুলো ফ্রুটসের নাম এর নাম বলে দিলে এইভাবে হবে না স্যার। এটা একটা প্রসেসে আপনাকে বলতে হবে, লুপ থ্রু করে বলতে হবে, লুপ 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 ছাড়া হবে না। আপনি খেয়াল করে দেখেন তো, আমরা ফর ইচ লুপ করেছিলাম, মনে আছে? ফর ইচ লুপ, ফর ইচ লুপে কি কাজ করছিলাম? ওইরকম ওইখানে কি ফ্রুটস অ্যাস ফ্রুট, যখন আমরা ফ্রুটকে ডিক্লেয়ার করছি তখন আমাদের সবগুলো বের হয়ে গেছে। আমি দেখাচ্ছি পর্যায়ক্রমে কি করা যায়। এখন একটা ইন্ডেক্স অ্যারেতে কয় টাইপের আছে কি বলে, কয়টা আছে, ওইটা বের করতে যদি চান, কাউন্ট করতে চান, কাউন্ট করতে চাইলে আপনি কি করবেন? এখানে আমি এটাকে কমেন্ট করতেছি, কমেন্ট করে এখানে ইকো করব কাউন্ট ফাংশন দিয়ে, COUNT কাউন্ট। এটা হচ্ছে ফাংশন, কাউন্ট ফাংশনে আমি হচ্ছে গিয়ে একটা এখানে ফ্রুটসটাকে নিয়ে আসলাম। তাহলে আমার কয়টা
কয়টা ফ্রুটস আছে স্টোর করা আছে ওটা আমি দেখতে পারবো। 4 টোটাল। আমি যদি এখানে বলি টোটাল ফ্রুটস আইটেম এখানে একটা কাউন্ট ফাংশন, এই যে এখানে কিছুক্ষণ আগে আমরা ফাংশন করলাম, বলছিলাম না কিছু কিছু ফাংশন আছে যেগুলো বিল্ট ইন, এই কাউন্ট ফাংশনটা কি বিল্ট ইন পিএইচপি, আর আমরা যেগুলো করলাম সেগুলো ছিল কি ইউজার ডিফাইন। আশা করি বুঝতে পারছেন। তো চলেন এই অ্যারেটা বুঝলাম, এরপরে আসেন অ্যারে নিয়ে আমরা আরো কিছু বিষয় বুঝি। ও আচ্ছা, আপনারা জিজ্ঞেস করা হয় না, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, কেউ একজন কোশ্চেন করেছিলেন কিছুক্ষণ আগে যে একসাথে অনেকগুলো প্রিন্ট করা যায়, মানে সবগুলো প্রিন্ট করা যায় কিনা। আমরা লুপ থ্রো করে প্রিন্ট করতে পারবো, ফরিচ লুপ থ্রো করে আমরা প্রিন্ট করতে পারবো, যেটা গত ক্লাসে দেখছি। ফর লুপ থ্রো করে আমরা প্রিন্ট করতে পারবো। চলেন আমরা এখানে এটাকে একটু কমেন্ট করে নিই। কমেন্ট করে আমরা নিচে আসি। আমরা তো একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু রাখলাম, এরপর হচ্ছে কি আমরা আরেকটা ভেরিয়েবল নিব, এটার নাম দিব হচ্ছে কি অ্যারে লেন্থ, ARRLENGTH, অ্যারে লেন্থ। এর অ্যারে লেন্থ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে কি কাউন্ট ফাংশন। এটাকে কাউন্ট করলাম না আমরা, কাউন্ট ফাংশন। কাউন্টের মাধ্যমে কি বের করতে পারছি আপনাদের কি মনে আছে? যে কয়টা ভ্যালু আছে, আমাদের 4টা ভ্যালু আছে, এটা বের করতে পারছি কাউন্টের মাধ্যমে। এটা আমাদের কাজে লাগায় কিভাবে দেখেন, এই জিনিসগুলা যদি আপনি ক্লিয়ারলি বোঝেন, যে কোনো সময় যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি যদি মিলাইতে না পারেন তখন কিন্তু এই ধরনের লজিকগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন কাউন্ট ফাংশনের মাধ্যমে। আমি এখানে কি করলাম, ফ্রুটসটাকে নিয়ে আসলাম। এখন বলেন এটার বেনিফিটটা কি হয়েছে আমার? এই ফ্রুটস এর ভ্যালু হচ্ছে কি মাল্টিপল ভ্যালু, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, গুয়াভা, মাল্টিপল ভ্যালু। আর অ্যারে লেন্থ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে কি এখানে কয়টা ফ্রুটস আছে ওইটা, মানে আপনার কি 1 2 3 4, 4টা ফ্রুটস আছে। তাহলে কাউন্টের অ্যারে লেন্থের ভ্যালু হচ্ছে কি 4। অ্যারে লেন্থের ভ্যালু কত একটু বলেন তো? 4, কিন্তু বুঝতে পারছেন? 1 2 3 4, এটা কিন্তু আমরা দেখছি 4টা। এখন আসেন এখানে লুপ থ্রো করে কাজ করব কিভাবে। আমরা একটা ফর লুপ নিলাম, ফরের মধ্যে হচ্ছে কি ভেরিয়েবল এক্স নিলাম বা ভেরিয়েবল আই নিলাম, আই এর মান দিলাম হচ্ছে কি 0, গত ক্লাসে পড়াইছি এটা। 0 দেওয়ার পর আমরা বললাম ভেরিয়েবল আই থেকে যদি অ্যারে লেন্থ বড় হয়, কে বড় হয়? অ্যারে লেন্থ। অ্যারে লেন্থের ভ্যালু কত? 4। তাহলে কি অবশ্যই আই এর মান 0 হলে আই এর থেকে অ্যারে লেন্থটা বড়, তাহলে কি হবে আপনার ভেরিয়েবল আইটাকে ইনক্রিমেন্ট করবেন প্লাস প্লাস। এরপরে আসেন আমরা কি করব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইকো করব। কাকে ইকো করব? এই ফ্রুটসকে। ফ্রুটসকে ইকো করব, আর আইটাকে ইকো করব হচ্ছে কি এটার ইন্ডেক্সের মধ্যে। আই এর মান কত? সরি, ভেরিয়েবল আই। এরপর একটা ব্রেক দিয়ে দিব, ডট। বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। সর্বনাশ হয়ে গেছে, সিনট্যাক্স এরর। কি এরর হলো? পার্সে এরর, সিনট্যাক্স এরর। আচ্ছা আমরা দেখি তো কি এরর দিছে।
আচ্ছা, এগুলা এখানে আমরা কমা দিছি, এখানে কমা হবে না, এখানে হবে সেমিকোলন। অ্যারে লেন্থের পরেও কি হবে? সেমিকোলন হবে। দেখেন চারটা ভ্যালু, ওই যে একটু আগে একদিন কোশ্চেন করছিলেন স্যার আমরা সবগুলা ভ্যালু দেখতে চাই, তো সবগুলা ভ্যালু কিভাবে দেখবেন? এই যে সবগুলা ভ্যালু দেখেন, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, গুয়াভা সব আসছে। এখন কিভাবে আসলো এটা, সেটা বোঝার বিষয়। আমি একটু দেখেন আবার রিপিট করতেছি যে কিভাবে আসলো, এখানে সবগুলো ভ্যালু কিভাবে আসলো। আপনার প্রথম যে ভেরিয়েবল লিখছেন ফ্রুটস, এটার ভ্যালু হচ্ছে কি মাল্টিপল ভ্যালু, এটা নেওয়ার জন্য অ্যারে নিছি ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, গুয়াভা। এরপরে হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল লিখছি অ্যারে লেন্থ, এই অ্যারে লেন্থের ভ্যালু কি দিছি কাউন্ট ফাংশনের মাধ্যমে, ফ্রুটস কয়টা আছে এটা কাউন্ট করছি, 4টা আছে, এটা আমরা জেনে গেছি। আচ্ছা, এরপরে ফর লুপের মাধ্যমে আমরা কি করছি, আপনার ভেরিয়েবল দিছি একটা আই, তার মান দিছি 0, এবং আই এর মান যদি অ্যারে লেন্থের চাইতে কম হয়, আই এর মান 0 আর অ্যারে লেন্থের মান হচ্ছে 4, তো এটা কি জেনারেলি 0 কমই হচ্ছে, মানে অ্যারে লেন্থের চাইতে ভ্যালু কম হচ্ছে 0। এরপরে কি হবে, 0 থাকলে আই প্লাস প্লাস হবে। এখানে আমরা কি করছি, ফ্রুটসটা দিয়ে দিছি এবং ইন্ডেক্স করে দিছি আই কে। ফ্রুটস হচ্ছে আমরা একটু আগে ইন্ডেক্স অ্যারে করেছিলাম, মনে আছে যে কি করতাম আমরা, ভেরিয়েবল নাম লিখতাম, এখানে এরপরে কি ইন্ডেক্সের মধ্যে নাম্বার বলতাম, আর এখানে নাম্বারটা কিভাবে দিচ্ছি আই এর মাধ্যমে। তো প্রথমে আই এর মান ছিল 0, 0 হওয়াতে ম্যাঙ্গো প্রিন্ট করছে। এরপরে আবার লুপ থ্রো করে এসে দেখছে আই এর মান কি জ্যাকফ্রুট প্রিন্ট করে দিছে। এরপরে এসে দেখছে আবার আই এর মান কি লিচি, এরপরে বলছে আই এর মান কি গুয়াভা। এভাবে করে সবগুলোর নাম প্রিন্ট করে দিছে। এখন আমাকে বলেন বিষয়টা কি বুঝছেন নাকি বুঝেন না? আমি কিন্তু এই যে এগুলো কমেন্ট করে করে রাখছি, আপনারা আউটপুট যখন বাসায় প্র্যাকটিস করবেন ফাইলগুলো নিয়ে, তখন কিন্তু এগুলো ওইভাবে করে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন ইন্ডেক্সের পরবর্তীতে কিছু অ্যাসোসিয়েটিভ অ্যারে না, এটা কি এই পেজে করব না অন্য পেজে করব? হ্যালো, এটা কি এই পেজে করব নাকি অন্য পেজে করব? কোন পেজে করলে ভালো হয়? আমি অন্য পেজে করি, তা না হলে আপনাদের এটা বুঝতে একটু অন্যরকম হতে পারে। এটা প্রথমটা ইন্ডেক্স অ্যারে ধরে নিয়েন, পরেরটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, আমি নাম লিখে নিতেছি। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে কি আপনি অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো দিচ্ছেন, এই ভ্যালুর মধ্যে একটা কি অ্যাসাইন করে দিবেন, একটা কি অ্যাসাইন করে দিবেন এবং কি এর মধ্যে ভ্যালু দিবেন। আমি আবার বলি বিষয়টা, অ্যাসোসিয়েটিভ অ্যারেটা হচ্ছে কি এমন একটা অ্যারে যেটার মধ্যে হচ্ছে কি আপনি ভ্যালুগুলো ডিরেক্ট দিবেন না, একটা কি দিবেন, কি এর পরে হচ্ছে গিয়ে ভ্যালু দিবেন। আমরা করি, তারপরে বোঝার চেষ্টা করি। এখানে একটা ভেরিয়েবল নিব, প্রথমে এই ভেরিয়েবলের নাম দিব হচ্ছে গিয়ে, ধরেন হচ্ছে গিয়ে FEES ফিশ। এই ফিশ বলতে হচ্ছে কোর্স ফিশ, আমরা এখানে দিলাম হচ্ছে COURS, কোর্স ফি। কোর্স ফির মধ্যে আমরা এখানে একটা অ্যারে নিলাম, অ্যারের মধ্যে আমরা আমাদের কোর্স ধরেন PHP কোর্সের নাম, এই PHP কোর্সের প্রাইস হচ্ছে বা ফি হচ্ছে গিয়ে ধরেন আপনার দিলাম হচ্ছে গিয়ে কত দিব, এখানে হচ্ছে গিয়ে ধরেন 10,000 টাকা, 10,000 টাকা। এরপরে হচ্ছে গিয়ে আপনার আমরা এখানে একটা কমা দিব, কমা দিয়ে আমরা এখানে আরেকটা কোর্স দিব, ওইটা হচ্ছে গিয়ে ধরেন পাইথন। এই পাইথনের মধ্যে আমরা হচ্ছে গিয়ে, পাইথনটা হচ্ছে গিয়ে ভ্যালু দেওয়ার একটা কি, এরপরে আমরা এখানে একটা ভ্যালু দিব, পাইথনের কোর্সের দাম ধরেন 12,000 টাকা। সেম আমরা আরেকটা কি নিব, ওই কি এর নাম দিব হচ্ছে গিয়ে ধরেন অ্যান্ড্রয়েড,
এর মধ্যে ভ্যালু দিব হচ্ছে কি আমরা 15,000 টাকা। দেখেন ভ্যালু দেওয়ার স্টাইলটা দেখেন, এর আগে আমরা ডিরেক্টলি ভ্যালু দিয়ে গেছি, আর এখানে ভ্যালু দিচ্ছি হচ্ছে গিয়ে এই পিএইচপিটা হচ্ছে গিয়ে কি, তার আন্ডারে ভ্যালু হচ্ছে 10,000, পাইথনটা হচ্ছে কি, তার আন্ডারে হচ্ছে ভ্যালু হচ্ছে 12,000, অ্যান্ড্রয়েড হচ্ছে কি কি, এটাকে বলা হচ্ছে কি কি, তো বুঝতে পারছি কি বলতে হচ্ছে কে ওয়াই ই কি, তার আন্ডারে ভ্যালু হচ্ছে 15,000 টাকা। এখন আসেন এটাকে যদি আমরা আউটপুট নিতে চাই, কিভাবে আউটপুটটা নিব আমরা, সেমিকোলনটা দেই, এখানে করব হচ্ছে ইকোতে বলবো হচ্ছে কি আমাদের the course fee of PHP, the course fee of PHP, আচ্ছা course fee of, দাঁড়ান এখানে আমরা হচ্ছে গিয়ে ডট দিয়ে আমরা ভেরিয়েবল নিব হচ্ছে গিয়ে কোর্স ফি, একটু আমরা এক্সাম্পলটা মিলাই সুন্দর করে, কোর্স ফি, আর এখানে ইন্ডেক্সের মধ্যে দিব হচ্ছে গিয়ে পাইথন। এক্সাম্পলটা হয়তো বা সাজানো সুন্দর হয় নাই, আচ্ছা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে হচ্ছে গিয়ে এখানে ধরেন আমরা এখানে তো কোর্স ফি অফ পিএইচপি কোর্স ফি, সরি পিএইচপি এটা পাইথন হবে, কোর্স ফি অফ পাইথন, এখানে কি করলাম পাইথনের ভ্যালু, পাইথনের ফি কত, পাইথনের ফি হচ্ছে গিয়ে 12,000 টাকা, সেমিকোলন হবে একটা, তাহলে আমরা কি বের করে ফেললাম এখানে, দ্য কোর্স ফি অফ পাইথন একটা ইজ দিব, দ্য কোর্স ফি অফ পাইথন ইজ 12,000 টাকা। এটা বের করলাম কিভাবে, ওই যে বললাম এখানে পিএইচপিটা হচ্ছে কি এটার কি, 10,000 হচ্ছে কি ভ্যালু, পাইথন হচ্ছে কি বা 12,000 হচ্ছে তার ভ্যালু, অ্যান্ড্রয়েড হচ্ছে কি 15,000 হচ্ছে তার ভ্যালু। এইভাবে হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কাজ করে। আশা করি বুঝতে পারছেন আপনারা। আশা করি বুঝতে পারছেন। কোথায় কনক্যাটিনেশন না দিলে কাজ করে স্যার? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই যে কেটে দিলাম কিন্তু কনক্যাটিনেশন, কিসের পর স্ট্রিং কেটে দিব, এবার সব কেটে দিলাম আপনার কথা মতো। কি দিলেন বলেন বিনিময়? বিনিময়ে আপনার কথা শুনলাম, বিনিময়ে কি দিলেন আপনি বলেন? এটা যদি কোনো মতো পিএইচপি কোম্পানি জানে আপনারা কিন্তু হায়ার করে নিয়ে নিবে। নতুন একটা আবিষ্কার করে ফেলছেন আপনি। এরকম আবিষ্কার তো আমিও করতে পারতাম না এতদিন ধরে কাজ করি। আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি বিষয়টা।
হতে পারে, রেয়ার কিছুই না। আপনি যখন স্ট্রিং এর সাথে আপনি কোনো ভেরিয়েবল যুক্ত করবেন বা অন্য আদার কিছু যুক্ত করবেন, তখন আপনাকে অবশ্যই, যেমন এইটার চরিত্র বা ক্যারেক্টার এবং এইটার ক্যারেক্টার দুইটা কি সেম বলেন, আবার এইটার ক্যারেক্টারের সাথে এইটার ক্যারেক্টার কি সেম বলেন। যেহেতু সেম না, আপনি কি করছেন, দুইটার ক্যারেক্টারটাকে একটা জায়গায় নিয়ে আসতেছেন, তখন আপনাকে এটাকে যুক্ত করার জন্য কনক্যাটিনেশন অপারেটর ইউজ করতে হবে, যুক্ত করার জন্য। আশা করি বুঝতে পারছি। এরপরে হচ্ছে গিয়ে যেমন এখানে যেমন আমরা একটা ইয়ে পাইলাম, এক্সাম্পলের ভ্যালু পাইলাম বা ইয়ে পাইলাম, আমরা প্রিন্ট করলাম দ্য কোর্স ফি অফ পাইথন 12,000 টাকা। এখন আমরা তো লুপ থ্রো করে করে বের করি না যে কোনটার কত ভ্যালু, কোনটার কত ভ্যালু। তো আসেন আমরা এখানেও একটা লুপ থ্রো করি। আমরা এই লুপ থ্রো করাটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? কি করতে হবে, আপনাদের একটু বুঝতে হবে। আসলে একটু বোঝার ট্রাই করি আপনাদেরকে, মানে এই যে একটু একটু করে এখন মাথা খাটানোর সময় এসেছে আপনাদের। আপনাদের কি হয়েছে এখন বলেন, মাথা খাটানোর সময় আসছে। ডিজাইনে তো খাটাইছেন অনেক মাথা, এখন ডেভেলপমেন্টের মাথা একটু খাটান। পরে শুরু করছিলাম গত ক্লাসে, মনে আছে? ফর PACH, ফরিচ। ফরেস্ট গ্রুপের মধ্যে আমরা এই কোর্স ফিটাকে নিব, মানে আমাদের টার্গেট হচ্ছে কোনটার ফি কত সেটা আমরা বের করব। তাহলে এখানে হচ্ছে কি, প্রথমে আমরা আমাদের অ্যারের জন্য অ্যারেতে যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা নিলাম, এটাকে অ্যাস করলাম। অ্যাস করে হচ্ছে কি আমরা ভেরিয়েবল নিলাম COURSE, কোর্সেস। কি করলাম, কোর্সেস। এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েট করব হচ্ছে গিয়ে কোর্স ফি, COURSE। এটা হচ্ছে একটা ভেরিয়েবল, কোর্স ফি নামে একটা ভেরিয়েবল নিলাম। কোর্স ফি না, কোর্স ভ্যালু দেখি, হ্যাঁ, কোর্স ভ্যালু। আচ্ছা দেখেন, অ্যাসোসিয়েট করলাম এস এর মাধ্যমে, কোর্স ফি, এস, কোর্সেস, কি এবং হচ্ছে গিয়ে ভ্যালু। এইটাকে এখন কাজ করাই, ইকো করব কোর্স নেম ইজ দিয়ে আমরা এখানে দিব হচ্ছে গিয়ে কনক্যাটিনেট অপারেটর দিয়ে কোর্সেস। এরপরে কনক্যাটিনেট অপারেটর দিয়ে আমরা আবার এখানে যুক্ত করব কি, প্রাইস ইজ ডট দিয়ে এই যে কোর্স ভ্যালু। এগুলো কিন্তু একটু মাথা খাটাইতে হয়, মাথা না খাটাইলে আপনি বুঝবেন না। প্র্যাকটিস করার সময় আরো মাথা খাটাইতে হবে ভিডিও দেখে। আমি এটাকে রিলোড দিচ্ছি। একটা ব্রেক ট্যাগও লাগবে, তা না হলে তো সিরিয়ালি আসবে না। ব্রেক ট্যাগটা ডট, অনেকে আবার আরেকটা লাইনে ইকো লিখে ব্রেক দেয়, আমি এটা না করে এক লাইনেই দিয়ে দিছি। দেখেন আসছে, কোর্স নেম ইজ PHP, প্রাইস ইজ 10,000, কোর্স নেম ইজ পাইথন, প্রাইস ইজ 12,000, কোর্স নেম ইজ অ্যান্ড্রয়েড, প্রাইস ইজ 15,000। পাইছেন বিষয়গুলা? বিষয়টা বুঝতে পারছেন? আমি আবার এক্সপ্লেইন করতেছি, বোঝার চেষ্টা করেন। ফরেস্ট লুপের কাজ কি? ফরেস্ট লুপের কাজ হচ্ছে কি, আপনার মেইন ভেরিয়েবলটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে পাস করে দেওয়া। তো আমরা কোর্স ফিটাকে কোর্সেসের মধ্যে পাস করে দিছি, যাতে আমাদের সবগুলো
ভ্যালুকে দেখায়। তো আমাদের সবগুলো ভ্যালু কি আছে, পিএইচপি, পাইথন, অ্যান্ড্রয়েড এগুলা কি হিসাবে আছে। তো আমি এটাকে কি হিসাবে ধরলাম, আর কি এর ভ্যালু হিসাবে কোর্স ভ্যালুকে নিলাম, যেটা একটু আগে আমরা করে আসছি। এই যে কি এবং ভ্যালু, তো এখানে হচ্ছে কোর্সেসটা হচ্ছে কি, কোর্স ভ্যালু হচ্ছে গিয়ে ভ্যালু। তো ঠিক সেম কোর্স নেম ইজ কোর্সেস। কোর্সেসটা কি, এই যত কোর্স ফি এর মধ্যে যা যা সবগুলো এখন কোর্সের মধ্যে আসছে। এরপরে হচ্ছে কি এটার ভ্যালু অ্যাসাইন করে দিছি কোর্স ভ্যালু, আর প্রাইস ইজ কোর্স ভ্যালু। কোর্স ভ্যালুর ভ্যালু কি, এই যে প্রত্যেকটার প্রাইস গুলা। আশা করি বুঝতে পারছেন। মাল্টি ডায়মন্ড আচ্ছা, মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা একটু ঝামেলা বলতে হচ্ছে কি অনেকটা রো এবং কলাম দিয়ে ম্যানেজ করতে হয়। রো এবং কলাম দিয়ে ম্যানেজ করতে হয়, সেটা কিরকম আমি একটু আপনাদেরকে, মানে মাল্টিপল ইয়াটা মানে এটা কি বলে, মাল্টি ডাইমেনশনটা হচ্ছে কি আপনার অ্যারের মধ্যে অ্যারে, বিষয়টা বুঝতে পারতেছেন। মানে আপনি অ্যারে ডিক্লেয়ার করতেছেন, ওই অ্যারের মধ্যে আবার অ্যারে ডিক্লেয়ার করতেছেন, মানে নেস্টেড অ্যারের মধ্যে অ্যারে। আচ্ছা, সেটা কিরকম দেখেন, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এখানে। কি ভেরিয়েবল নিতে পারি, আগে ব্লক করি। ধরেন এরকম আপনারা যে প্রতিষ্ঠানে ট্রেনিং করতেছেন, ওই প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপমেন্টে হচ্ছে কি আপনার 20টা সিট আছে, এর মধ্যে 15টা ফিল আপ হয়েছে, 5টা হচ্ছে গিয়ে বাকি আছে, 5টা বাকি আছে। এরকম একটা এক্সাম্পল যদি বের করি, তাহলে আমরা একটা ভেরিয়েবল নেই, কোর্স কোর্স নামে। এরপর হচ্ছে কি এখানে অ্যারে নিলাম, অ্যারের মধ্যে আমরা কি করব, অ্যারে নিব। এখানে বললাম আমাদের কোর্স নেম পিএইচপি, এরপরে এখানে একটা ভ্যালু দিলাম, যেমন 15 জন অ্যাডমিট হয়েছে, এখনো 5টা সিট খালি আছে, কমা দিলাম। এরপরে আসেন আরেকটা অ্যারে নিব, ওইটা হচ্ছে গিয়ে ধরেন পাইথনের জন্য, এখানে নিলাম হচ্ছে গিয়ে পাইথন। এরপরে হচ্ছে গিয়ে এখানে আমরা ধরেন পাইথনে অ্যাডমিশন নিচ্ছে হচ্ছে গিয়ে 17, এখনো তাহলে 3টা সিট বাকি আছে, কমা। এরপরে হচ্ছে কি আমরা আরেকটা অ্যারে নিলাম, মানে বুঝতে পারতেছেন অ্যারের মধ্যে কিন্তু অ্যারে। অ্যান্ড্রয়েড এখানে ভর্তি হচ্ছে গিয়ে 12 জন, সিট খালি হচ্ছে কি 8টা। এখন আপনি বের করেন এখান থেকে কিভাবে বের করবেন আউটপুট গুলো, অনেকটা ইন্ডেক্সিং করে বের করতে হবে আপনাকে। এটাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে এখানে বের করার উপায় হচ্ছে আপনি ইকো করবেন। ইকো করে হচ্ছে গিয়ে প্রথমে আপনি ভেরিয়েবল দিবেন, ভেরিয়েবল দেওয়ার আগে এখানে হচ্ছে কোর্স নেম দিবেন। আচ্ছা, এটা বের করতে হচ্ছে রো কলামের মাধ্যমে। যেমন এখানে ভ্যালুটা, এখানে যেমন এটা হচ্ছে গিয়ে রো, এটা কি বলে রো, মানে যেটা হরিজন্টালি, মানে হচ্ছে হরিজন্টালি সেটা হচ্ছে রো, আর যেটা হচ্ছে লম্বা লম্বা সেটা হচ্ছে কলাম। এটা ইন্ডেক্সটা বের করতে হচ্ছে রো এবং কলামের মাধ্যমে। যেমন পিএইচপিটা, এই যে পিএইচপি এর আউটপুটটা চাচ্ছি আমি কোর্স নেম পিএইচপি, তাহলে এই পিএইচপিটা আমার দুইটা ওয়েতে দেখাইতে হবে। একটা হচ্ছে কি আপনার আমি লিখতেছি এখানে দেখেন, কোর্স, একটা হচ্ছে কি প্রথমে রো লিখতে হবে, যেমন পিএইচপিটা হচ্ছে রো হিসাবে প্রথম রোতে আছে, আর প্রথম মানে হচ্ছে গিয়ে 0, আর কলাম হিসাবে হচ্ছে গিয়ে প্রথম কলামই আছে, কলাম লম্বালম্বি কলাম হিসাবে প্রথম কলাম আছে, এই জন্য হচ্ছে গিয়ে 0 হবে এখানে। তাহলে কি কোর্স নেম পিএইচপিটা আউটপুট পাইতে হলে আমাকে এভাবে আউটপুট পেতে হবে, যেহেতু এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এরপরে কনক্যাটিনেশন অপারেটর, কোর্স নেম বের পাইলাম, এরপর হচ্ছে গিয়ে আমরা এখানে লিখবো অ্যাডমিটেড
টোটাল অ্যাডমিটেড লিখবো, এখানে একটা গ্যাপ দিয়ে নিচ্ছি, টোটাল অ্যাডমিটেড, এখানে স্পেস দিয়ে ডট। অ্যাডমিটেড সংখ্যা কত? 15 জন। তাহলে 15 যদি বের করতে চাই তাহলে প্রথমে আগে হচ্ছে গিয়ে কোর্সটা লিখতে হবে, মানে ভেরিয়েবলের নামটা নিতে হবে, তারপরে ইন্ডেক্সের মধ্যে যেমন 15 যেই সংখ্যাটা আছে এটা রো হিসেবে কত নাম্বারে আছে? প্রথম রোতে আছে। প্রথম রোতে থাকা মানে হচ্ছে গিয়ে 0। আর কলাম হিসাবে কত নাম্বার কলামে আছে? পিএসপিটা হচ্ছে 0 নাম্বার কলাম, আর 15টা হচ্ছে কি দ্বিতীয় কলাম, আর দ্বিতীয় কলাম মানে হচ্ছে গিয়ে 1। বিষয়টা খেয়াল করেন, বুঝতে পারবেন। 15টা কি রো হিসাবে কত নাম্বারে আছে? 0তে আছে, মানে প্রথম রো মানে কি 0, আর কলাম মানে কি দ্বিতীয়টা আছে, দ্বিতীয় মানে কি 1। এখানে আমি 1 বসালাম। এটা হচ্ছে কি আমি টোটাল অ্যাডমিটেড বের করলাম। এরপরে আসেন কনক্যাটিনেট অপারেটর দিয়ে সিট ব্ল্যাঙ্ক, মানে খালি আছে কয়টা, স্পেস দিয়ে ডট। আবার আমাকে নিতে হচ্ছে এখানে কি কোর্স। এরপরে আসেন সিট খালি আছে 5টা, তো 5টা নাম্বার 5 যেটা, এটা রো হিসাবে কত নাম্বারে আছে? রো হিসাবে আছে 0তে, প্রথম রোতে। আর কলাম হিসাবে আছে কত? 1টা 2টা 3টা, 3 নাম্বারে, তাহলে কি 0 1 2 দ্বিতীয় কলামে আছে। এটা সাজানোর সিস্টেমটাই হচ্ছে এরকম। আমরা আসেন এটা ইয়ে করি, রান করি। সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইকো, কারণ কি এই যে এখানে আমরা একটা সেমিকোলন দেই নাই। দেখেন বের হইছে কোর্স নেম পিএইচপি, টোটাল অ্যাডমিটেড 15, সিট ব্ল্যাঙ্ক 5। আউটপুট বের করতে পারছি, দেখতে পাইছেন? বাকিগুলো কিন্তু এইভাবেই আমরা প্রিন্ট করাবো। আরেকটা করায় দেই তাহলে আপনারা বুঝবেন। ইকো, আসেন কি লিখবো? কোর্স নেম, কোর্স নেম, কনক্যাটিনেট অপারেটর, এরপরে কি লিখবো? কোর্স। এরপর এখন পাইথনটাকে প্রিন্ট করাবো। পাইথন রো হিসাবে কত নাম্বারে আছে? 1 নাম্বার রো, 0 পরে কি 1। আর কলাম হিসেবে কত নাম্বার কলামে আছে? 0 কলামে, তাহলে এখানে বলবি 0। এরপরে আসেন টোটাল অ্যাডমিটেড বের করব। টোটাল অ্যাডমিটেড ভেরিয়েবল কোর্স। আচ্ছা, অ্যাডমিট আছে 17 জন, তো 17 জন তো হচ্ছে রো হিসাবে কত নাম্বারে আছে? 0 1, 1 নাম্বার রোতে আছে। আর কলাম হিসাবে কত নাম্বার কলামে আছে? 17 যেহেতু 0 1 1 নাম্বার কলামেই আছে, ডট। এরপর হচ্ছে গিয়ে সিট ব্ল্যাঙ্ক ডট কোর্স। আচ্ছা, সিট ব্ল্যাঙ্ক হচ্ছে 3, 3 হচ্ছে গিয়ে রো হিসাবে কত নাম্বারে আছে? 0 পরে 1 1 নাম্বার রোতে আছে। আর কলাম হিসাবে কত নাম্বার কলামে আছে? 0 1 2 দ্বিতীয় কলামে আছে, তাহলে এখানে 2 বসবে। একটা ব্রেক মনে হয় লাগে এখানে, ইকো দিয়ে ব্রেক দিয়ে দিই, ইকো ব্রেক। চলেন আউটপুট দেখি ঠিক আছে কিনা। দেখেন কোর্স নেম পাইথন, টোটাল অ্যাডমিটেড 17, সিট ব্ল্যাঙ্ক 3। হিসাব বের করতে পারছেন কিভাবে বের করলাম? রো এবং কলামের সিস্টেমে বের করা হয়। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে বলেন কুইক। না বুঝলে বলেন।